নমস্কার বন্ধুরা, শিশুর সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিজের এবং নিজের বাচ্চার খুব ভালোভাবে খেয়াল রাখছেন। আজকে আমি কথা বলবো এমন কিছু জিনিস সম্পর্কে যেগুলো আমরা আমাদের বাচ্চার জন্য ইউজুয়ালি ব্যবহার করে থাকি, কিন্তু আসলে সেই জিনিসগুলো কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকর। আসলে কি হয়, যখন আমরা নতুন নতুন বাবা মা হয়ে থাকি তখন অনেক রকম অ্যাডভাইস আমাদের দেওয়া হয় যে বাচ্চার জন্য এটা একদম ব্যবহার করবে না, বাচ্চাদের জন্য এটা ব্যবহার করা উচিত, এটা উচিত না, এটা খাওয়ানো উচিত, এটা খাওয়ানো উচিত না, এরকম অনেক রকম অ্যাডভাইস আমরা পেয়ে থাকি। এবার সেই অ্যাডভাইসগুলোর মধ্যে কোনটা রাখা উচিত কোনটা রাখা উচিত না সেটা আমাদেরকে ভাবনা চিন্তা করেই করা উচিত। কিন্তু আমরা কি করি, অনেক জিনিসই আছে যেগুলো বাচ্চাদের জন্য ব্যবহার করে থাকি, কিন্তু সেগুলো আমরা জানি না যে বাচ্চাদের জন্য ক্ষতিকর। নিজের অজান্তেই আমরা বাচ্চাদের জন্য ক্ষতিকর কিছু জিনিস ব্যবহার করে থাকি। তো সেই সব জিনিসগুলো কি কি সেটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটা পুরোটাই দেখবেন, অবশ্যই আপনারা নতুন অনেক কিছু জানতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমেই বলি, যেসব জিনিসগুলোর কথা আমি এই ভিডিওতে আলোচনা করব সেই সবগুলোই কিন্তু আমরা বাচ্চাদের জন্য ইউজুয়ালি ব্যবহার করে থাকি এবং আমরা জানিই না যে এগুলো বাচ্চাদের কিন্তু ক্ষতি করে। তো ধীরে ধীরে এইসব জিনিসগুলো ব্যবহার করে আমরা কিন্তু বাচ্চাদের ক্ষতি করে চলেছি। যেমন ধরুন কাজল, এই জিনিসটা আমরা প্রায় সবাই ব্যবহার করে থাকি বাচ্চাদের জন্য। বাচ্চাদের চোখে কাজল লাগাই, যেটা একদমই উচিত না। বাচ্চার চোখের অনেক বড় ক্ষতি করে কাজল, কারণ কাজলে থাকে সীসা, যা চোখের অনেক বড় ক্ষতি করে। ইনফ্যাক্ট আপনার বাচ্চাকে অন্ধও করে দিতে পারে এই কাজল। বাচ্চার চোখ লাল হয়ে যাওয়া, চোখ চুলকানো বা চোখ ড্রাই হয়ে যাওয়া বা চোখ থেকে জল ঝরা বা বাচ্চার অন্ধ হয়ে যাওয়া, এই সবই কিন্তু হতে পারে কাজলের ফলে। তো তাই জন্য বাচ্চার চোখে একদমই কাজল লাগাতে যাবেন না। অনেকেই আবার ব্র্যান্ডেড কাজল বা অর্গ্যানিক কাজল বলে বাচ্চার চোখে কাজল লাগায়, সেটাও একদমই করা উচিত না। সে যতই ভালো ব্র্যান্ডের কাজল হোক বা অর্গ্যানিক কাজল হোক না কেন, বাচ্চার চোখে একদমই কাজল লাগাতে যাবেন না। আমরা ইউজুয়ালি কাজল কেন লাগাই বাচ্চার চোখে? কারণ আমরা অনেকেই মনে করি বাচ্চার হয়তো নজর লেগে যাবে, তাই জন্য আমরা বাচ্চার চোখে কাজল লাগাই। আপনার যদি তাই মনে হয় যে বাচ্চার নজর লেগে যাবে, তাহলে আপনি বাচ্চার কপালে একটা কাজলের টিপ পরাতে পারেন বা মাথার পিছনে হয়তো একটা টিপ দিয়ে দিলেন, কিন্তু বাচ্চার চোখে কাজল লাগানোর একদমই দরকার নেই। কারণ বাচ্চার চোখে কাজল লাগালে কিন্তু বাচ্চা অন্ধও হয়ে যেতে পারে। বারবার বলছি, বাচ্চার চোখে একদমই কাজল লাগাতে যাবেন না। বাচ্চার চোখের অনেক বড় ক্ষতি করতে পারে এই কাজল। আপনার মনে হলে আপনি কপালে টিপ পরাতে পারেন, মাথার পিছনে একটা টিপ পরাতে পারেন কাজলের, কিন্তু কাজল কখনোই চোখে লাগাতে যাবেন না। এটা কিন্তু বাচ্চার অনেক বড় ক্ষতি করে দিতে পারে। দ্বিতীয়ত যে জিনিসটা আমরা র্যান্ডামলি আমাদের বাচ্চার জন্য ব্যবহার করে থাকি এবং সেটাও বাচ্চার ক্ষতি করে, সেটা হচ্ছে বেবি পাউডার। আমরা অনেকেই কিন্তু বাচ্চার জন্য পাউডার ব্যবহার করি এবং এত বেশি পরিমাণে ব্যবহার করি যে কিছু বলার নেই। কোথাও বেড়াতে নিয়ে যাওয়ার আগেও বাচ্চাকে পাউডার লাগাই। আবার আমি এটাও দেখেছি যে বাচ্চাকে খুব ভালোভাবে স্নান টান করিয়ে খুব ভালো করে পাউডার লাগানো হয়, একদম পুরো বডিতে খুব ভালোভাবে পাউডার লাগানো হয়, তারপরে জামা কাপড় পরানো হয়। সেটা একদমই উচিত না। হ্যাঁ, এমন যদি হয় যে বাচ্চার হয়তো র্যাশ হয়েছে, ডাইপার র্যাশ হয়েছে বা কোনো রকম অন্য র্যাশ হয়েছে, আপনার বাচ্চার ডাক্তার আপনাকে সাজেস্ট করেছে পাউডারটা লাগাতে, তাহলে হয়তো আপনি লাগাচ্ছেন, ঠিক আছে। বাট এমনি অনেক প্যারেন্টস আছে যারা এমনি বাচ্চাকে প্রত্যেক দিন স্নান করানোর পরে খুব ভালোভাবে পাউডার মাখিয়ে জামা কাপড় পরায়। এটা একদমই করা উচিত না। বিনা কারণে বাচ্চাকে একদমই পাউডার লাগানো উচিত না। আপনার ডাক্তার যদি কোনো কারণে সাজেস্ট করে থাকে আপনি লাগাবেন, কিন্তু বিনা কারণে একদমই বাচ্চাকে পাউডার লাগাতে যাবেন না। পাউডার কি করে, বাচ্চার স্কিনের যে পোরসগুলো থাকে সেগুলোকে বন্ধ করে দেয়। আবার পাউডার কিন্তু বাচ্চার শ্বাসকষ্টেরও কারণ হতে পারে। আজকালকার বাচ্চাদের দেখবেন অনেকেরই শ্বাসকষ্ট হয়, একটুতেই ঠান্ডা লেগে গেলেই যেন নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। এটারও কিন্তু অনেক বড় একটা কারণ হতে পারে পাউডার। তো তাই জন্য বাচ্চার জন্য পাউডার একদমই ব্যবহার করতে যাবেন না। বিনা কোনো কারণে বাচ্চাকে পাউডার লাগাতে যাবেন না, এটা কিন্তু বাচ্চার খুব বড় ক্ষতি করতে পারে। তারপরে আরও একটি জিনিস আছে যেটা বাচ্চার খুব ক্ষতি করতে পারে, সেটা হচ্ছে প্যাসিফায়ার। আমরা অনেকেই বাচ্চাকে প্যাসিফায়ার দিয়ে থাকি যাতে বাচ্চা কান্নাকাটি না করে। প্যাসিফায়ার কিন্তু বাচ্চার ন্যাচারাল ফিলিংসের ওপর প্রভাব ফেলে। কান্নার মাধ্যমে কিন্তু বাচ্চা তার ফিলিংসটাকে বলার চেষ্টা করে। খিদে পেয়েছে, বাচ্চা কাঁদছে বা কোনো অসুবিধা হচ্ছে, তবেই কিন্তু বাচ্চা কাঁদে। বাচ্চা কিন্তু বিনা কারণে কাঁদে না।
তো আমরা অনেকেই বাচ্চা কাঁদলেই তার হাতে প্যাসিফায়ার ধরিয়ে দিই, তার মুখে প্যাসিফায়ার দিয়ে দিই, বাচ্চা প্যাসিফায়ার নিয়ে ব্যস্ত হয়ে যায়। তো তার যে ন্যাচারাল ফিলিংস সেটার ওপর প্রভাব ফেলে প্যাসিফায়ার। আবার প্যাসিফায়ার কিন্তু খুব খারাপ একটা অভ্যেসও, এই অভ্যেসটা আবার পরে ছাড়াতে পারবেন না। প্যাসিফায়ারের অভ্যেস যদি বাচ্চা ধরে যায়, এই অভ্যেসটা ছাড়ানোও কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তো বাচ্চাকে কিন্তু বেশি প্যাসিফায়ার দিতে যাবেন না, নাহলে আবার প্যাসিফায়ারের অভ্যেস হয়ে যাবে, আপনি আবার সেই অভ্যেসটা ছাড়াতে পারবেন না, তো খুব মুশকিল হয়ে যাবে। তো তার থেকে বেটার নয় কি যে বাচ্চাকে প্যাসিফায়ার না দেওয়া, কি প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা জেনে প্রবলেমটা সলভ করুন, বাচ্চা অটোমেটিক চুপ করে যাবে। তো প্যাসিফায়ার না দেওয়াই উচিত বাচ্চাকে। এরপরে আরও একটি জিনিসের কথা আমি বলবো যেটার ব্যবহার বাচ্চাদের ধীরে ধীরে ক্ষতি করছে, সেটা হচ্ছে প্লাস্টিকের ফিডিং বটল। আমরা প্রায় অনেকেই প্লাস্টিকের ফিডিং বটল ব্যবহার করি বাচ্চার জন্য, যেটা একদমই উচিত না। ইনফ্যাক্ট বড়দেরও প্লাস্টিক বর্জন করা উচিত। ইনফ্যাক্ট অনেকেই এখন আছেন যারা প্লাস্টিক জিনিসটাকে বর্জন করছেন। তো বাচ্চাদের জন্যও কিন্তু প্লাস্টিকের ফিডিং বটল ইউজ করা উচিত না, যতই সেটা বিপিএ ফ্রি হোক না কেন, প্লাস্টিক জিনিসটা বাচ্চাদের জন্য ব্যবহার না করাই উচিত। বাচ্চাদের জন্য আপনি স্টিলের ফিডিং বটল বা কাঁচের ফিডিং বটল ব্যবহার করতে পারেন। আমি আমার মেয়ের জন্য কাঁচের এবং স্টিলের ফিডিং বটলই ব্যবহার করেছি। আপনারা যদি বলেন আমি কাঁচের এবং স্টিলের কোন কোন ফিডিং বটলগুলো ব্যবহার করেছি সেটা রিভিউও আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। কিন্তু বাচ্চাদের জন্য প্লাস্টিকের ফিডিং বটলটা ব্যবহার করা অ্যাভয়েড করাই উচিত। এরপরে বলবো কিছু খাবার জিনিসের কথা, যেগুলো আমরা ইউজুয়ালি বাচ্চাদেরকে খাওয়াই, কিন্তু ঠিক কখন থেকে খাওয়াতে হবে সেটা না জেনেই আমরা বাচ্চাদেরকে এগুলো খাইয়ে থাকি, যার ফলে বাচ্চার স্বাস্থ্যেরও ক্ষতি হতে পারে। যেমন ধরুন চিনি, হোয়াইট সুগার, এটা কিন্তু বাচ্চাকে 1 বছরের আগে দেওয়া একদমই উচিত না। 1 বছরের আগে বাচ্চাকে চিনি খাওয়ানো একদমই উচিত না, যেটা বাচ্চার ইম্যাচিওর ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু এই চিনিটাকে হ্যান্ডেল করতে পারে না। তো তাই জন্য 1 বছরের আগে কিন্তু বাচ্চাকে একদমই চিনি দিতে যাবেন না, এটা বাচ্চার স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর। অনেকেই আছে যারা কি করে, বাচ্চা খুব কাঁদছে, কান্নাকাটি করছে বলে চিনি গুলে জল খাইয়ে দেয়, সেটা একদমই উচিত না, একদম খুব ক্ষতি করে বাচ্চার। তো তাই জন্য বাচ্চাকে 1 বছরের আগে চিনি একদমই দিতে যাবেন না, এটা খুব ক্ষতিকর বাচ্চার পক্ষে। ঠিক তেমন লবণও কিন্তু 1 বছর আগে বাচ্চাকে একদমই দিতে যাবেন না। অনেকেই আছেন যারা আফটার 6 মান্থ বাচ্চাকে যখন সলিড খাবার দিচ্ছেন তখন থেকেই লবণ দিতে শুরু করেন, লবণ দিয়েই বাচ্চার খাবারটা বানাচ্ছেন, সেটা একদমই করতে যাবেন না। বাচ্চাকে যখন আফটার 6 মান্থ প্রথম সলিড খাবার দিচ্ছেন সেটা কিন্তু লবণ ছাড়াই বানান। 1 বছর পরে আপনি আপনার বাচ্চাকে লবণটা ইন্ট্রোডিউস করুন ধীরে ধীরে, অল্প অল্প করে। 1 বছরের আগে বাচ্চাকে যাই খাবার বানিয়ে দিন না কেন সেটা লবণ ছাড়াই বানিয়ে দিন। যে ন্যাচারাল টেস্ট, ফল মূল বা সবজিপাতির যে ন্যাচারাল টেস্ট, সেইটাই বাচ্চাকে পেতে দিন, দেখবেন বাচ্চা কিন্তু সেটাই খাবে। ওর খাবারে কিন্তু লবণ দেওয়ার আলাদা করে দরকার নেই। 1 বছরের আগে বাচ্চাকে লবণ খাওয়ালে কিন্তু বাচ্চার লিভারের প্রবলেম হতে পারে, বাচ্চার ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু লবণটাও হ্যান্ডেল করতে পারে না, লিভারও কিন্তু লবণটা হ্যান্ডেল করতে পারে না। তো তাই জন্য 1 বছরের আগে বাচ্চাকে লবণটাও দেওয়া উচিত না। আবার ধরুন হানি বা মধু, এটা কিন্তু বাচ্চার জন্য খুব স্বাস্থ্যকর, খুব হেলদি একটা জিনিস, কিন্তু সেটা 1 বছরের পরে। আমরা র্যান্ডামলি আমাদের বাচ্চার জন্য মধু ব্যবহার করে থাকি, বাচ্চার ঠান্ডা লাগলে মধু খাওয়াই, এমনিই বাচ্চাকে সকালবেলা 1 চামচ মধু খাওয়াই বাচ্চার ইমিউনিটি বুস্ট খাওয়ার জন্য, এবং সেটা ভালো, মধুটা কিন্তু খুব ভালো। কিন্তু ওই যে বললাম 1 বছরের পরে বাচ্চাকে মধু খাওয়ান, 1 বছরের আগে বাচ্চাকে একদমই মধু খাওয়াতে যাবেন না। বাচ্চাকে 1 বছরের আগে মধু খাওয়ালে ইনফ্যান্ট বটুলিজমের প্রবলেম হতে পারে। তো তাই জন্য বাচ্চাকে 1 বছরের আগে মধু খাওয়াতে যাবেন না। 1 বছরের পরে আপনি আপনার বাচ্চাকে মধু খাওয়াতে পারেন, খুবই স্বাস্থ্যকর হবে। 1 বছরের আগে যদি আপনি আপনার বাচ্চাকে মধু খাওয়ান তাহলে কিন্তু বাচ্চার জন্য সেটা ক্ষতিকর হতে পারে। আবার ধরুন অ্যানিমাল মিল্ক, যেমন ধরুন গরুর দুধ, মোষের দুধ বা ছাগলের দুধ, এগুলো সবই কিন্তু খুব ভালো জিনিস, খুব স্বাস্থ্যকর, কিন্তু বাচ্চাকে এগুলো কোনোটাই 1 বছরের আগে দেওয়া একদমই উচিত না। কারণ এই অ্যানিমাল মিল্কগুলো এত পরিমাণে নিউট্রিশিয়াস যে বাচ্চার ইম্যাচিওর ডাইজেস্টিভ সিস্টেম সেটা হজম করতে পারবে না, হ্যান্ডেলই করতে পারবে না। তো তাই জন্য 1 বছরের আগে বাচ্চাকে কোনো রকম গরুর দুধ, মোষের দুধ বা ছাগলের দুধ দেওয়া একদমই উচিত না। 1 বছর পরে আপনি ধীরে ধীরে আপনার বাচ্চাকে এইসব দুধগুলো ইন্ট্রোডিউস করতে পারেন। অনেকেই আছেন যারা জলের সাথে মিশিয়ে দুধটাকে পাতলা করে হয়তো বাচ্চাকে খাওয়াচ্ছেন, সেটাও করা একদম উচিত না, সেটাও কিন্তু বাচ্চা হ্যান্ডেল করতে পারবে না। বাচ্চাকে 1 বছরের আগে কোনো রকম কোনো অ্যানিমাল মিল্ক ইন্ট্রোডিউস করা উচিত না। 1 বছর পর ধীরে ধীরে বাচ্চাকে অ্যানিমাল মিল্ক ইন্ট্রোডিউস করা উচিত, তাও অল্প অল্প করে। আজকাল তো অনেক বাচ্চারই আবার ল্যাকটোজ ইনটলারেন্স আছে, অনেক বাচ্চার দুধ খেলেই আবার বমি হয়, শরীর খারাপ হয়, সেই প্রবলেমটাও আছে। অনেক বাচ্চারই দুধ থেকে আবার অ্যালার্জিও আছে। তো সেই সব কথা মাথায় রেখে আপনি আপনার বাচ্চাকে দুধটা ইন্ট্রোডিউস করবেন, সেটা 1 বছরের পরে, 1 বছরের আগে একদমই না। এরপরে আসি ফর্মুলা মিল্কের কথায়।
আমরা সবাই জানি যে 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো উচিত, আর অন্য কিছু বাচ্চাকে দেওয়া একদমই উচিত না, ফর্মুলাও না, শুধুমাত্র বুকের দুধই দেওয়া উচিত। ফর্মুলা মিল্কটা কি একটা অপশান হতে পারে, রিপ্লেসমেন্ট হতে পারে না, মানে বুকের দুধের রিপ্লেসমেন্ট ফর্মুলা সেটা একদমই হতে পারে না, একটা অপশান হতে পারে। হয়তো আপনি কোনো কারণে আপনার বাচ্চাকে খাওয়াতে পারছেন না বুকের দুধটা, হয়তো আপনি অসুস্থ, তার ফলে আপনি আপনার বাচ্চাকে ফর্মুলা দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু রিপ্লেসমেন্ট হতে পারে না। অনেক প্যারেন্টসই আছে যারা ভাবে যে বাচ্চাকে নিয়ে বাইরে যাচ্ছি, কোথায় আবার ফিড করাবো, কোথায় বুকের দুধ খাওয়াতে যাব, জায়গা নেই, একটু বাচ্চার জন্য ফর্মুলা নিয়ে চলে যাই। অথবা কি হয়, রাতের বেলা বারবার ঘুম ভেঙে যায় বাচ্চাকে দুধ খাওয়াতে গিয়ে, তার জন্য আপনি রাতের বেলা বাচ্চাকে ফর্মুলা দিচ্ছেন, সেটা একদমই করতে যাবেন না, এটা একদমই উচিত না। ওই যে বললাম, ফর্মুলাটা একটা অপশন হতে পারে, রিপ্লেসমেন্ট হতে পারে না। আপনার বাচ্চার যদি আপনার বুকের দুধে পেট না ভরে, আপনি ফর্মুলা দিতে পারেন, বা হয়তো আপনি খাওয়াতে পারছেন না আপনার বুকের দুধ, আপনি ফর্মুলা দিতে পারেন। কিন্তু আপনি খাওয়াতেও পারছেন বা আপনার বুকের দুধে আপনার বাচ্চার পেটও ভরছে, তবুও আপনি আপনার বাচ্চাকে ফর্মুলা দিচ্ছেন, এটা একদমই করা উচিত না। মায়ের বুকের দুধের রিপ্লেসমেন্ট কোনো সময়ই ফর্মুলা হতে পারে না, একটা অপশান হতে পারে, কিন্তু রিপ্লেসমেন্ট হতে পারে না। এরপরে আরও একটি জিনিসের কথা বলবো যেটা বাচ্চাদের জন্য অ্যাভয়েড করা উচিত, সেটা হচ্ছে গ্রাইপ ওয়াটার বা ওই জাতীয় কোনো রকম আয়ুর্বেদিক লিকুইড। মানে বাচ্চাদের জন্য যেসব ঘুঁটিগুলো ব্যবহার করা হয় গ্রাইপ ওয়াটার টাইপের, সেগুলো একদমই ব্যবহার করা উচিত না বাচ্চাদের জন্য। বাচ্চার কলিক পেন বা বাচ্চার গ্যাসের প্রবলেম, বাচ্চার কান্নাকাটি করা, এইগুলো আপনার ন্যাচারালি সলভ করা উচিত। এইগুলো সলভ করার জন্য কোনো রকম কোনো ঘুঁটি ব্যবহার করা বা গ্রাইপ ওয়াটার ব্যবহার করা একদমই উচিত না। একটা কথা ভাবুন যে একটা বাচ্চাকে আমরা 6 মাসের আগে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কিছুই দিই না, ইনফ্যাক্ট সামান্য জল পর্যন্ত দেওয়াও বারণ। ডাক্তাররা দেখবেন সামান্য জল পর্যন্ত খাওয়াতে বারণ করে বাচ্চাকে, সেখানে আপনি আপনার বাচ্চাকে একটা ঘুঁটি খাওয়াবেন কেন? এমন একটা ভেষজ জিনিস কেন খাওয়াতে যাবেন? একটা ঘুঁটি মানে অনেক রকম ভেষজ জিনিস দিয়ে তৈরি একটা ওষুধ, সেটা কেন খাওয়াতে যাবেন বাচ্চাকে? শুধুমাত্র বাচ্চার কান্না থামানোর জন্য? আপনি তো ন্যাচারালিও সেই বাচ্চার প্রবলেম সলভ করে কান্নাটা থামাতে পারেন, তাহলে কেন আপনি কোনো ঘুঁটি জিনিসটা ব্যবহার করতে যাবেন? ট্রাস্ট মি, আমাকেও বলা হয়েছিল যে বাচ্চা যদি খুব কান্নাকাটি করে তাহলে বাচ্চার জন্য গ্রাইপ ওয়াটার ব্যবহার করতে পারো। আমি কিনেও ছিলাম একটা, কিন্তু আমি কোনো দিন আমার মেয়ের জন্য ব্যবহার করিনি, কারণ আমার এটাই মনে হয়েছে যে যেখানে আমি আমার বাচ্চাকে সামান্য জল পর্যন্ত খাওয়াচ্ছি না, সেখানে আমি কেন আমার বাচ্চাকে এরকম ভেষজ কোনো জিনিস খাওয়াতে যাব? যে প্রবলেমটা হচ্ছে সেটা আমি ন্যাচারালি সলভ করার চেষ্টা করব, এবং করেওছি, এবং ন্যাচারালি সেই প্রবলেমটাকে সলভ করার ফলে আমার বাচ্চা চুপও করেছে। তো তাই জন্য আলাদা করে এইরকম ঘুঁটি টুটি ব্যবহার করা আমার মনে হয় অযৌক্তিক। এবং সবশেষে যে জিনিসটার কথা আমি বলবো যেটা বাচ্চাদের জন্য একদমই ব্যবহার করা উচিত না, সেটা হচ্ছে কোনো রকম কোনো ফেয়ারনেস ক্রিম বা ফর্সা করার কোনো ক্রিম একদমই ব্যবহার করা উচিত না। হ্যাঁ, আপনি আপনার বাচ্চার স্কিন গ্লো করতে পারেন, স্কিনটাকে হেলদি রাখতে পারেন, কিন্তু বাচ্চার কমপ্লেক্সান আপনি চেঞ্জ করতে পারেন না। তো তাই জন্য বাচ্চার যেই কমপ্লেক্সানটাই আছে না কেন, বাচ্চার স্কিনের খেয়াল রাখুন, স্কিনটা যাতে হাইড্রেট থাকে, স্কিন যাতে হেলদি থাকে, স্কিন যাতে গ্লোয়িং থাকে, সেই দিকে নজর দিন। কিন্তু বাচ্চার কমপ্লেক্সান চেঞ্জ করা সম্ভব নয়, এবং সেটা চেষ্টা করাটাও বৃথা। আপনি কোনো হোম রেমেডি ইউজ করতে পারেন, অনেক হোম রেমেডি আছে যেগুলো বাচ্চার স্কিনকে ভালো রাখে, স্কিনকে হেলদি রাখে, এবং অনেকটা পরিমাণে গ্লোও করে স্কিন। কিন্তু এরকম ক্রিমগুলো একদমই ব্যবহার করতে যাবেন না বাচ্চার জন্য, হিতে বিপরীত হতে পারে। তো তাই জন্য এরকম কোনো ফেয়ারনেস ক্রিম বাচ্চার জন্য একদমই ব্যবহার করতে যাবেন না, এটা একদম অ্যাভয়েড করা উচিত। সো এই সমস্ত জিনিসগুলো বাচ্চাদের জন্য ব্যবহার করা একদমই উচিত না। আমরা নিজেদের অজান্তেই এই জিনিসগুলো বাচ্চাদের জন্য ব্যবহার করে চলেছি, এবং বাচ্চাদের ধীরে ধীরে ক্ষতি করে চলেছি। তো এই সমস্ত জিনিসগুলো একদমই বাচ্চাদের জন্য ব্যবহার করতে যাবেন না, এগুলো বাচ্চাদের জন্য খুব ক্ষতিকর। তাহলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানান যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।